দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। আজকে আমরা মূলত দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিশেষত পিপলস লিজিং নিয়ে কথা বলতে চাই। এরপর উপজেলা নির্বাচন ঘিরে যে সহিংসতা বা ভোটার উপস্থিতি নিয়ে যে আলোচনা চলছে সে বিষয়ে আসতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, তিনি সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাহ, তিনি সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই পিপলস লিজিংয়ের যে টাকা দাবি সরকারের কাছে সে বিষয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসব। পিপলস লিজিং দেশের আর্থিক খাতে অনিয়ম, অনাস্থা আর গ্রাহক হয়রানির ভয়ঙ্কর নজির স্থাপনকারী এক প্রতিষ্ঠান। অসংখ্য সঞ্চয়কারীর রাখা অর্থ নামে বেনামে লুট করে মাত্র 22 বছরে অসহায় এক করুণ পরিণতি ভোগ করে একসময়ের প্রভাবশালী এই প্রতিষ্ঠানটি, যার মূলে কেলেঙ্কারির নতুন এক ধারণার জন্মদাতা পিকে হালদার। 1997 সালে মাত্র 50 লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা পিপলস লিজিং 2005 সালে মূলধন বাড়ায় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে। এরপর গ্রাহকদের আস্থা অর্জন ও স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে এগোতে থাকে প্রতিষ্ঠানটি। তবে বিপত্তি শুরু বছর 10 আগে। পরিচালনা পর্ষদে বদল আসার পর নামে বেনামে মাত্র 3 বছরে লুট হয় সোয়া 2000 কোটি টাকা, যাতে উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার প্রত্যক্ষ যোগসাজশের প্রমাণও। এরপর 2018 সালে খেলাপি ঋণ 66% উঠে গেলে 2019 সালে বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। তবে ফেরত দেওয়া সম্ভব হয়নি গ্রাহকদের অর্থ। এমন এক আর্থিক প্রতিষ্ঠানকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পেছনে যাদের দায়, তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও ভারতের গোয়েন্দা জালে আটকে পড়ে পিকে হালদার। এই যখন অবস্থা, তখন মামাবাড়ির আবদারের মতো সরকারের কাছে 750 কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সাগির হোসেন খান। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে তিনি বলেন, 2014 সালের পর থেকে ঋণের টাকা আদায় না হয় ক্রমাগত ক্ষতি বাড়ছে প্রতিষ্ঠানটির। এ বিষয়ে কথা হয় কোম্পানি সেক্রেটারির সাথে। কোম্পানি রিস্ট্রাকচারের জন্য কোর্ট অর্ডারে গভর্নমেন্টের এইড নেওয়ার কথা বলা আছে। আমরা ওই এইড গভর্নমেন্টের কাছে চেয়েছি আর কি ম্যানেজমেন্ট। এটা হলো লং টার্ম প্ল্যান, আমাদের এক্সপিডিয়েট করা বিজনেসকে আর কি। সত্যিকারের অর্থে যদি দেখতে হয়, এটাকে বলবো মামাবাড়ির আবদার। কিন্তু সরকার তো মামাবাড়ি নয়, সরকার তো জনগণের। সবসময় এই ধরনের আবদারের পেছনে একটা কলকাঠি কাজ করে। হয়তো তারা কোনো মহল থেকে কোনো নির্দেশনা বা ইঙ্গিত পেয়েছে যে তাদেরকে সাপোর্ট করা হতেও পারে, এবং আমি অবাক হব না যদি তারা সাপোর্ট পেয়েও যায়, কারণ বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমি বোঝা খুব কঠিন। চিঠিতে বলা হয়, ঋণ আদায়ে জোর চেষ্টা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি, যার ধারাবাহিকতায় গেল 3 বছরে ফেরত পাওয়া গেছে 150 কোটি টাকার বেশি। বিপরীতে একই সময়ে আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে 50 কোটি টাকা। সেই সাথে নতুন করে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে 50 কোটি টাকা ঋণ বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে। জনগণের যদি কোনো লাভ না হয় বা ক্ষতি হয়, এবং আরো কিছু দুষ্কৃতিকারীকে যদি আমরা এটার মাধ্যমে প্রতিপালন করি, তাহলে তো দেশের স্বার্থ হবে না, আমাদের আর্থিক খাতের স্বার্থ রক্ষাও হবে না। গভর্নরকে অনুলিপি পাঠানো ওই চিঠিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে এই অর্থে যোগান জরুরি। শুরুতেই আসতে চাই জনাব মাসুদ কামাল, আপনার কাছে। গতকালকে আমরা ন্যাশনাল ব্যাংক এবং বেসিক ব্যাংক নিয়ে কথা বলছিলাম, আজকে পিপলস লিজিং এর প্রসঙ্গ উঠে আসলো। এর সাথে হয়তো ইসলামী ব্যাংকের প্রসঙ্গ যোগ করা যেতে পারে। এই সবগুলো ব্যাংকের ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষণীয়, 2009 বা এর পরে কিছু সময়ের মধ্যেই এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এক ধরনের বড় পরিবর্তন আসে এবং তারপরে একটা সময় ধরে এই লুটপাটগুলো চলে। এবং এই পিকে হালদারকে বাদ দিলে জনাব বাচ্চু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। এস আলম গ্রুপেরও তেমন কিছু হয়ে ওঠেনি। এই যে আর্থিক খাতে এতগুলো প্রতিষ্ঠানে এত সব অনিয়মের অভিযোগ, যার অনেকগুলো সরকার নিজেও স্বীকার করে, সেগুলোর পেছনে কারা কাজ করছিল এই যে পরিচালনা পর্ষদের পরিবর্তন, এবং সেটার ব্যাপারে আদৌ কোনো জবাবদিহিতা আপনি দেখেছেন কিনা? দেখেন, এখানে তো আপনাদের বিশিষ্ট অর্থনীতিবিদ একটা চমৎকার শব্দ বলেছেন, সেটা হলো পলিটিক্যাল ইকোনমি। এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে রাজনীতি আছে। আচ্ছা, আমি কি বাংলাদেশ ব্যাংকের কাছে যে একটা আবেদন করতে পারবো যে আমার একটা আর্থিক প্রতিষ্ঠান আছে, আপনি আমাকে 750 কোটি টাকা দেন এখন চালানোর জন্য? পারবো? কখন পারি আমি?
750 কোটি টাকা চাওয়ার দুঃসাহসটা আমার হয় কিভাবে, যেখানে আমি একটা ব্যর্থ প্রতিষ্ঠান হিসাবে এরই মধ্যে প্রমাণিত এবং আমাকে বন্ধ করে দেওয়া হয়েছে ভাই, তাই না? ব্যর্থতার দায়ে, লুটপাটের দায়ে, সেখানে আমি আবার টাকা চাচ্ছি তাদের কাছে। এটা কেন? এটা কি এমনি এমনি হঠাৎ করে রাতে বেলা ঘুমাই থাকলো, ঘুমে একটা স্বপ্ন দেখলো যে কালকে সকালে তুমি আবেদন করো পাই যাবা? বিষয়টা এরকম না। ওনাদেরকে বলা হয়েছে যে তোমরা এটা চাও, আমরা দিয়ে দেবো, এবং দিয়ে দেওয়ার পর আরেক দফা লুটপাট হবে। শুনেন, এই টাকাগুলো হলো জনগণের টাকা, বুঝছেন? জনগণের টাকা লুটপাট করলে খুব সহজ। এই যে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো যে আমাদের এখন বলা হচ্ছে যে খেলাপি ঋণ আছে, খেলাপি ঋণটা হলো কেন? এটা তো একটা সিম্পল কথা ভাই। আমি যদি ব্যাংকে লোন নিতে যাই, আমার কত কিছু দেখে, তারা এটা কনফার্ম করতে চায় যে আমি টাকাটা ফেরত না দিলে তারা আমার কাছে টাকাটা আদায় করতে পারবে কিনা। তো 1 লাখ 2 লাখ টাকার ক্ষেত্রে তারা এরকমটি দেখে। আবার ওখানে একজন গ্যারান্টার হয়, অমুক হয়, কত কিছু। মানে ব্যাংক এমন একটা সিস্টেম বানাইছে তার টাকা মারার কোনো সম্ভাবনা নাই। আর এই লোকগুলো দিনের পর দিন মানে হাজার হাজার কোটি টাকা তারা মেরে দিচ্ছে, সিম্পল, কেউ কিছু বলে না। এবং তারও যে বড় কথা, আমাদের মন্ত্রীরা সংসদে পর্যন্ত বলে যে খেলাপি ঋণ, মানে ঋণ খেলাপি হওয়া নাকি স্বাভাবিক, এর পিছনে নাকি যুক্তি আছে। মানে ঋণ খেলাপিদেরকে হেল্প করার জন্য খোদ সরকার কিন্তু সক্রিয়। তো খেলাপি ঋণ হবে না কেন? হবে তো। এই যে IMF যে আপনার লোনগুলো দিল, এবার অনেকগুলি শর্ত দিয়েছিল না? তার মধ্যে অনেক শর্ত, এই যে আপনার ভর্তুকি কমাও, বিদ্যুতের দাম বাড়াও, অমুক করো তমুক করো, এগুলো খুব তড়িৎ বেগে কিন্তু হয়ে গেছে। কিন্তু তারা যে খেলাপি ঋণ কমাতে বলেছিল, ওটা নিয়ে কিছু হয়েছে? এখনো কিছু হয় নাই। ওটা হবেও না আলটিমেটলি। তো এটা কেন হবে না? এই লোকগুলো হয় সরকারের লোক, অথবা সরকারের আনুকূল্যে তারা বেড়ে উঠেছে। একদম সিম্পল। একজন লোক যখন নাকি আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছে, সরকারের মন্ত্রী হচ্ছেন, MP হচ্ছেন, তাদের সঙ্গে তারা মিশে যাচ্ছে, তাদেরকে দিয়ে তদবির করাচ্ছে। আজকে তো দেখলাম কোন এক পত্রিকায়, রাজশাহীর পবার যে MP হয়েছেন, নতুন MP, উনি তো বলেছেন যে আমার কাছে অনেক তদবির আসতেছে, কোনোটাই তো কোটি টাকার কম না। এবং উনি যে গাড়িটা এখন চালাচ্ছেন সেটা একটা 1.5 কোটি টাকা দামের গাড়ি, এবং ওই গাড়িটার যে মালিক সে তাকে দিয়ে রাখছে, আপনি চালান। তো আজকে পত্রিকায় দেখলাম এটা। তো এগুলো তো হচ্ছে, ওপেন হচ্ছে। এবং উনি নিজেও বলছেন একটা মিটিংয়ে যে আমাকে, আমি জানি না আমি কতদিন এই লোভ সামলাতে পারবো, উনি নিজে বলতেছেন। তো এগুলো তো ওপেন, এগুলো তো ওপেন, কেউ তো কিছু বলেন না, কেউ তো কিছুই বলেন না। হচ্ছে, হতে দেওয়া হচ্ছে। আপনি তা না হলে বলেন, আপনি এসআলমের কথা তো আপনি উল্লেখ করলেন। এসআলমে যে ঘটনাটা, একটা পত্রিকায় এই নিউজটা উঠলে পরে উনি একজন সম্মানিত ব্যক্তি। তো সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে একটা কথা উঠলো যখন, তখন কাজটা কি? যে হয় পত্রিকাটার বিরুদ্ধে ডিফেমেশন কেস করা উচিত, তুমি এই সম্মানিত ব্যক্তির অসম্মান করার চেষ্টা করেছ, সেটা কিন্তু কেউ করলো না। তাহলে কি করা উচিত? তাহলে বিষয়টা দ্রুত তদন্ত করা উচিত, যে ঘটনাটা সত্য কিনা দেখি। উল্টা কি হলো, 3 মাস তদন্ত করা যাবে না, 3 মাস তদন্তই করা যাবে না। যখন 3 মাস তদন্ত করা যাবে না বলে মানে আদালতের থেকে রায় পাইলো, তখন তারা আবার গেছিল আবদার নিয়ে গেছিল যে এর মধ্যে এটা কোনো নিউজও করা যাবে না। ওই আবদারটা রাখে না, মানে তারও তো একটা মানে মিনিমাম লজ্জা শরম আছে, ওই জন্য ওরা রাখে না, কেন এটা তো হবে না। তো 3 মাস তদন্ত কিন্তু হয় নাই, এবং তদন্তের কুল পর্যন্ত করা যাবে না। নির্বাচনের পরে 3 দিন পরে যে তদন্ত করা যাবে, মানে আপনার 7 জানুয়ারি আগে তদন্ত করা যাবে না, 10 জানুয়ারি করে দিচ্ছে আর কি। 10 জানুয়ারি পরে কি হলো, হাইকোর্ট কেন সুমোটো করলো, এটা নিয়ে আপত্তি, এটা করা ঠিক হয় নাই। তাহলে কি করতে হবে, যে যদি ওই সংস্থাগুলো মনে করে নিজেরা তদন্ত করতে পারে, এই তো হলো রায়, চূড়ান্ত রায়টা। ওই সংস্থাগুলো তদন্ত করছে পর্যন্ত, ওই সংস্থাগুলি কি জনগণের অর্থে পরিচালিত না? তারা কোনো তদন্ত করছে? করে নাই কেন? এই প্রশ্ন কেউ করে না কেন? বিষয়টা হলো করতে দেওয়া হবে। এখানে পুরা ঘটনার মধ্যে অপরাধ কোনটা? ডেইলি স্টার করছে, পাত্তা দেয় না। ডেইলি স্টার করছে কি হয়েছে, কোন পত্রিকা পাত্তা দেয় নাই। অপরাধ হলো হাইকোর্ট কেন সুমোটো করতে গেল, ওইটা হলো অপরাধ। জি, অতএব ওইটাকে থামাই দেওয়া হয়েছে। এখন আপনি করেন, সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠান। এখন এইগুলি যখন চলতে থাকে, কেন চলে? রাজনৈতিক কারণে চলে। এই যে আব্দুল হাই বাচ্চুর কথা বললেন, নামের আগে সে একটা শেখ লাগাই নিছে,
শেখ লাগালে এটা কিন্তু একটা তাবিজ, কিন্তু একটা তাবিজ হাতে পরে নিচ্ছে, কিছুই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জি, কিছু হবেও না। ধন্যবাদ। জনাব হাবিব মিল্লাত, আপনার কাছে আসতে চাই। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে আবারও পরিবর্তন আসলো এবং সেখানেও গণমাধ্যমের অভিযোগ হচ্ছে যাদেরকে এখানে দেওয়া হয়েছে তারাও আবার এস আলম গ্রুপ সংশ্লিষ্ট। যেই গ্রুপের বিরুদ্ধে এত অভিযোগ, তাদেরকে আবার আরেকটি আর্থিক প্রতিষ্ঠান, আরেকটি ব্যাংক তুলে দেয়া, যেটি আবার নিজেও বেশ খারাপ অবস্থায়, তাকে একীভূত করার চেষ্টা করা হলো, সেখানেও তো আবার তাদের আপত্তি। এই যে এতগুলো ব্যাংক নিয়ে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, কারণ দিনের শেষে তো আমানতকারী তারাই। এদের ব্যাপারে আসলে সরকারের দায় দায়িত্ব কতটুকু এবং তারা আসলে সেই দায় দায়িত্ব পূরণে কি করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন যে আমি আসলে অর্থনীতিবিদ নই, সুতরাং অর্থনীতির যে কর্মকাণ্ডগুলো সেগুলো সঠিকভাবে বিশ্লেষণ করা আমার পক্ষে খুব কঠিন। তবে আমি যে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই সমাধান করা দরকার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এস আলম গ্রুপ 7টি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের সাথে জড়িত, এটা সম্ভবত 8ম, যেটা ন্যাশনাল ব্যাংক। আমরা অতীতেও দেখেছি তাদের পরিচালনা পরিষদ বা পরিচালনার ধরন যেগুলো রয়েছে সেগুলো কতটা সন্তোষজনক সেটা ইসলামী ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকগুলো দেখলে বোঝা যাচ্ছে। সুতরাং তারা আরেকটি নতুন ব্যাংক নিয়ে চালনা করতে পারবেন কিনা সেটা আমি ভালো করে বলতে পারবো না। তবে একটা কথা বলতে পারি, হয়তো আইন কারণে আছে যারা হয়তো বা ডিরেক্টর হওয়ার যোগ্য বা প্রতিষ্ঠানটির মালিক হওয়ার যোগ্য, সেই যদি আর্থিক সক্ষমতা কারোর থেকে থাকে, সেটা যদি কেউ হয় তাহলে তো অবশ্যই তাদেরকে প্রশ্ন করা যাবে না। এখন যদি তারা অনৈতিকভাবে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে দিয়ে মালিক হয়ে যায়, সে ব্যাপারে এই জন্যই বলছিলাম যে এই জটিল সমীকরণ বোঝা বা বলা আমার পক্ষে খুবই কঠিন। তবে আমি মনে করি পত্র পত্রিকায় যে খবরগুলো দেখি এবং সেগুলোকে আমি মাকসুদ কনভার্সের সাথে সম্পূর্ণ একমত, কেউ চ্যালেঞ্জ করে না। আমি অবশ্যই একটা পত্রিকায় বিজ্ঞাপন দেখেছিলাম, দেখি নাই যে চ্যালেঞ্জ করে সেটা না, কিন্তু সে মামলা বা কিছু হয়নি, প্রতিবাদ লিপির মতো দেখেছিলাম। তবে আইন শৃঙ্খলা, বিশেষ করে আইন আদালতের ব্যাপারগুলো যারা দেখে থাকেন তাদেরকে এই ব্যাপারে আরো মনোযোগী হতে হবে। এবং আমি মনে করি না যে একটা তদন্ত হলে এটা বিরাট একটা অন্যায় কিছু হয়ে যেত, সুতরাং সেটা করা দরকার। এবং যারাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকুক না কেন, অতীতেও আমরা দেখেছি, আমাদের সরকার নয় শুধু, আমাদের সরকারের সময় তো 15-16 বছর ক্ষমতায় আছে, হয়তো এটা চোখে পড়ছে এই কারণে যে অনেকদিন ক্ষমতা থাকলে দুই একটা দোষ বড় করে চোখে পড়ে। কিন্তু অতীতের যে সরকার ছিল বিভিন্ন ভবনের নাম করে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছে, বিভিন্ন কমিশন বাণিজ্যের কথা শুনেছি, কোনো বিজনেস, কোনো ব্যাংক, কোনো কিছুই কারো পারমিশন ছাড়া হতো না, এগুলো আমরা স্পষ্টভাবে শুনেছি। কিন্তু তার অর্থ না যে এখানে একটা কথা এসেছে, সেটা হচ্ছে যে হালাল করে নেওয়ার চেষ্টা করব। এখানে কথাটা হচ্ছে যে যারা রাজনৈতিক অর্থনীতির কথা এসেছে, তারা কিন্তু পার পেয়ে গেছে, কিন্তু এই সরকারের সময় যারা অন্যায় করছে অন্তত সামাজিক ভাবে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এই যে টেলিভিশনে কথা বলছি, এই যে ন্যাশনাল নিউজ পেপার গুলোতে আসছে, তারা কিন্তু সামাজিক ভাবে জনগণের প্রশ্নের মুখে মুখে সম্মুখীন হচ্ছে, কোনো সন্দেহ নেই। এখন ডক্টর মিল্লাত, এখানে প্রশ্নটা হচ্ছে যে তারা শক্তিশালী হওয়ার কারণে অর্থনৈতিক সমস্যাগুলোর পেছনে যে রাজনীতি রয়েছে, ডক্টর মিল্লাত, প্রশ্নটা বোধহয় সেখানে হতে পারে বা হয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু বিচারের আওতায় বা কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে, সেটা কিন্তু এই সরকারের সময়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে আবারও বলি, যেহেতু অর্থনীতিবিদ নই, অর্থনৈতিক মারপ্যাচ বুঝি না, তবে যদি কেউ অর্থ নিয়ে, শুধু এইগুলো তো না, এর বাইরে সোনালী ব্যাংকের হল ব্যাংক কেলেঙ্কারি ছিল, ডেস্টিনি কেলেঙ্কারি ছিল, তাদের হোতাদের কিন্তু ধরা হয়েছে এবং তাদের কিন্তু জেলে দেওয়া হয়েছে। কিন্তু অর্থনৈতিক যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, আমি বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবকে ধরলেন কিংবা আর কাউকে ধরলেন, তাতে তো আসলে কিছুটা অবশ্যই লাভ হবে, অন্য কেউ করতে ভয় পাবে, কিন্তু যে অর্থ বিনষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, সেই অর্থটি ফেরত পাওয়া যাচ্ছে কিনা এবং যাদের ক্ষতিটি হয়ে গেল তাদের ক্ষতিটি পূরণ করা হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। ডক্টর মিল্লাত, এখানে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে, এই যে ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের যে পরিবর্তন, সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং বেসিক ব্যাংকের ক্ষেত্রে আব্দুল হাই বাচ্চু, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে সেখানে যে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এটা তো আওয়ামী লীগের সিদ্ধান্ত। শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি। আপনি কি পাচ্ছেন আমার কথা শুনতে? আমার মনে হয় খানিকটা অসুবিধা হচ্ছে। আমরা এই প্রসঙ্গে ফিরে আসতে চাই, তবে তার আগে জনাব বাবুল আপনার কাছে আসতে চাই।
এই যে আজকে আবার কিছু পরিবর্তন বলা হচ্ছে, সেক্ষেত্রে ডলারের আবার মূল্য বৃদ্ধি হচ্ছে, ক্রলিং পেগ নীতির মাধ্যমে এখন ডলারের মূল্য নির্ধারণ হবে, এবং এর পাশাপাশি ব্যাংকগুলোর যে সুদের হার সেটা বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তরফে। অনেকে বলছেন এর ফলে মূল্যস্ফীতি আরো বেড়ে যেতে পারে, অনেকে আবার মনে করেন যেতে করে মূল্যস্ফীতি খানিকটা নিয়ন্ত্রণেও আসতে পারে। এই যে নানামুখী সমস্যা, বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা, সেটাকে আপনি কিভাবে দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ-আলোচক এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার অভিবাদন। শোনেন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, এই যে সমস্ত বিষয়গুলো আসছে, একটা রাষ্ট্র এবং সমাজের অধপতন কোথায় গিয়ে ঠেকলে এইরকম একটা লুটেরা অর্থনীতি এবং সামগ্রিকভাবে যে মূল্যস্ফীতি, মানুষের যে জীবন মান এবং মানুষের যে নাবিশ্বাস, এটা কি একদিনে তৈরি হয়েছে আপনি বলেন? এই যে আমরা বলি যে জবাবদিহিতাহীনতা একটা সরকার, একটা শাসন, তার মূলে তো গণতন্ত্র। আপনি যদি কার্যকারণের কথা বলেন যুক্তিবিদ্যায়, প্রত্যেক কাজেরই কিন্তু একটা কারণ আছে। কে কার কাছে জবাবদিহি করবে? যে আপনি বললেন যে ডলারের মূল্য বৃদ্ধি, ইতিহাসের নজিরবিহীন ভয়াবহতম বৃদ্ধি, এটা 6.33% একদিনে বৃদ্ধি, যা কোনোদিন হয়নি। এর ফল কি হবে আপনি জানেন? আমদানি পণ্য যেগুলা, সেইগুলোর মূল্য হু হু করে বাড়বে, তাছাড়াও বাড়বে, অন্য অন্য পণ্যের মূল্য আরও বাড়বে। এরপরে যদি বাড়ে, মানুষ কি করবে আপনি বলেন? আপনার বেতন কয় টাকা বেড়েছে? সরকারি চাকরি যারা করে, সৎ জীবনযাপন যারা করে, তাদের মূল্য কয় টাকা বেড়েছে? আমরা যারা সাধারণ মানুষ, আমাদের আয় কত বেড়েছে? তাহলে কি দাঁড়ালো? আপনি জানেন বাংলাদেশে, আপনি এই ডলারের মূল্য বৃদ্ধির পরে কি হলো আপনি জানেন? বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ঋণ ছিল $100 বিলিয়ন, তার ছাড়াই গেছে, ডিসেম্বরের খবর, $100 বিলিয়ন। এই যে যে বৃদ্ধি হলো, এই বৃদ্ধির পরে আপনি যে লস এক্সচেঞ্জ, সেটা আপনার 80,000 কোটি টাকা নতুন করে বৃদ্ধি পাইল। একটার সাথে আরেকটা তো সম্পৃক্ত। আগের ছিল 110 টাকা করে এই বৈদেশিক ঋণ, যদি আপনি ধরেন সেটা আরও বেশি, $100 বিলিয়ন যদি ধরি, 11 লক্ষ কোটি টাকা। তার সাথে যদি আরো 80,000 কোটি টাকা, $8.5 বিলিয়ন যুক্ত হয়, সেটা কত হয়? আপনার রিজার্ভ কত আছে? ব্যবহারযোগ্য রিজার্ভ আছে $14.7 বিলিয়ন সর্বশেষ। এবং এলসি অনাপত্তি যেগুলা, নিষ্পত্তির অপেক্ষা যেগুলো আছে, সেটা $15 বিলিয়ন কাছাকাছি। তাহলে এই যে দেউলিয়ার কথা বলি, শ্রীলঙ্কার হিসেব করি, আপনার কত থাকে? আপনি যদি আরো 80,000 কোটি টাকা, এই যে এই ডলারের মূল্যমান বেশি করা হলো, বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করলো, এরপরে যে আরো 80,000 টাকা বৈদেশিক মুদ্রার এক্সচেঞ্জের জন্য আপনাকে বাড়তি দিতে হবে, তাহলে আপনার রিজার্ভ কত থাকে? $7 বিলিয়ন, $15 বিলিয়ন যদি ধরি। এই জন্য বলি যে এই দেউলিয়া হতে আর কত দেরি পাঞ্জেরি। আমরা শ্রীলঙ্কার গল্প করি, কত গল্প করি, কেন এগুলো হলো? এখন প্রশ্ন হলে সেটা, এই যে দীর্ঘদিন যাবৎ এই নতুন লুণ্ঠন কিন্তু না। পিকে হালদার একাই 12,000, পিপুলস লিজিং এর কথা, 12,000 কোটি টাকা। বাংলাদেশ কোনো সংস্থা, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলেন, দুদক বলেন, কেউ তার টিকিটই ছুঁইতে পারে নাই। সে তো আওয়ামী লীগের তো বড় অলিগার না, আরো বহুত অলিগার আছে। এস আলমের যে কেলেঙ্কারি, আলাউদ্দিনের চেরাক, আপনারা দেখেন নাই পত্রিকা? এগুলো নিয়ে আমরা কথা বলি নেই? কতবার বলেছি আপনি বলেন? তার টিকিট স্পর্শ করছে, যে কামাল ভাই বললেন, হাইকোর্ট, আমাদের উচ্চ আদালত, এই রাষ্ট্রটাকে কোথায় নেওয়া হয়েছে? আমি ওইভাবে নাও যদি বলি, সর্বব্যাপী এই অলিগার, এই লুটেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে সমস্ত লেভেল থেকে। তাহলে কেন হবে? কার বিচার হয়েছে আপনি বলেন? যে আব্দুল হাই বাচ্চুর কথা, তিনি আগে এক নাম ছিলেন, এখন নিজের নামই পরিবর্তন করে ফেলছেন। শেখ 10 বছর আগে তার নামে মামলা হয়েছে, কেউ তার টিকিট স্পর্শ করতে পারছে? কোনটার বিচার হয়েছে? যে বেনজি সাহেবের কথা বলেন, যাই বলেন, এই ন্যাশনাল ব্যাংক 2009 পর্যন্ত উনি বললেন যে অতীতের কথা। বিএনপির আমলা আপনি শুনেছেন কত খেলা? একটা বিরতির সময় হয়ে গেছে, আপনার কাছে ফেরত আসি বিরতির পরে, বাকি অংশটা পরে শুনবো। দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। আমরা ছিলাম জনাব বাবুল আপনার কাছে, যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে পারেন। শোনেন, আমি শেষ করতে পারিনি, আমি বলি জি। এই যে ডলারের দাম 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে 67 টাকা ছিল, এই 24 সালে, এই কয়েক বছরের ব্যবধানে সেটা আজকে 117 টাকায়। এর যে কি ইফেক্ট, এটা তো সমস্ত এদেশের সাধারণ মানুষের উপর দিয়ে কিন্তু যাবে। এই যে লুণ্ঠন, লুটেরা, আপনি জানেন কিনা জানি না, এই শেয়ার বাজার যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসছে, উনি বললেন না মিল্লাত ভাই অতীতের কথা, যে অতীতেও কি হয়েছে। আপনি একবার শুনেছেন? বিএনপি তো 3-4 বার ক্ষমতায় ছিল, 3 বার ক্ষমতায় ছিল, শেয়ার মার্কেট লুট। আপনি 2010 সালে শেয়ার মার্কেটের কথা বলেন, 96 সালে শেয়ার মার্কেটের কথা বলেন, এই যে 24 সালে শেয়ার মার্কেটের কথা বলেন, 1 লক্ষ কোটি টাকায় 2-3 মাসে লুট হয়ে গেল। কেউ ধরবার নাই, কেউ দেখবার নাই।
আপনি কি বলবেন? এত উন্নয়ন বাংলাদেশের মানুষ কোথায় রাখবে আমরা জানি না। এই যে ন্যাশনাল ব্যাংকের কথা বলছিলেন, কি ভয়াবহ চিত্র। এক একটা প্রতিবেদন আমরা পড়ি, আমাদের আসলে অর্থনীতিতে রকেট সায়েন্স হওয়ার দরকার নাই বিরাট, কিন্তু অর্থনৈতিক মৌলিক যে বিষয়গুলা সেইগুলো তো আমরা বুঝি, পড়ি, অর্থনীতিবিদের বিশ্লেষণগুলো দেখি, পত্রিকার প্রতিবেদনগুলো দেখি, এগুলো যে কেউই বুঝতে পারে। মিল্লাত ভাই নিশ্চয়ই বুঝতে পারবে, কিন্তু বলতে পারে না। ওই যে গলায় বর্ষি দিয়ে আটকানো, ওই আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী সাহেব গতকাল বলছে যে আওয়ামী লীগ করলে সব কথা বলা যায় না, গলায় বর্ষি দিয়ে আটকানো থাকে। ওনার নাকি 60 বছর বর্ষি দেওয়া ছিল, উনি সংসদে বলছেন। এখন বর্ষি খুলে গেছে, এখন বলতেছে মানুষের পক্ষে কথা। উনি বলছেন যে দেশের পার্লামেন্ট মেম্বাররা বা আওয়ামী লীগের নেতারা সত্য কথা, জনগণের পক্ষের কথা বলতে পারে না। সেই জন্য এই বাস্তবতা হচ্ছে। ন্যাশনাল ব্যাংক দেখেন 2009 সালে এই ব্যাংকটা কিন্তু চমৎকার একটা ব্যাংক ছিল, ভালো ব্যাংক, ফার্স্ট জেনারেশনের প্রাইভেট ব্যাংকের মধ্যে অন্যতম ছিল। তখন এদের খেলাফি ঋণ ছিল মাত্র 400 কোটি টাকা। এই যে যখন 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরে পরিচালনা পর্ষদে আওয়ামী লীগের ঘনিষ্ঠ তিনি বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক পরিচালক বলেছেন যে, সাবেক গভর্নর যিনি, তিনি বলেছেন যে এই ব্যাংক তখন আওয়ামী লীগের একজন, আমি নামই বলতে পারি, জয়নুল হক শিকদারের হাতে তুলে দেওয়া হলো। তিনি আওয়ামী লীগের অত্যন্ত পারিবারিক ঘনিষ্ঠ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাকি একসময় ছাত্রদলের প্রতিষ্ঠা করেছিলেন। তার হাতে তার স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় এবং তার ঘনিষ্ঠজন আওয়ামী লীগের যারা, তাদের হাতে তুলে দেওয়ার পর সেখান থেকে যারা আরো ভালো পরিচালক ছিলেন সবাইকে বিদায় করে দেওয়া হলো। পরিণাম যা হবার তাই হয়েছে। সেই 400 কোটি টাকা থেকে 12,000 কোটি টাকা আপনার এখন খেলাপি ঋণ। এবং এই ব্যাংক নিয়ে আগেও আপনি খবরের শিরোনাম দেখেছেন, ওনার পুত্ররা ব্যাংকের একজন এমডিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে রাতের বেলায়, এখানে রাতের বেলায় এই ব্যাংক থেকে আমি রিপোর্টে দেখলাম কোটি কোটি টাকা উত্তোলন করা হয়েছে, কোনো নিয়ম নীতি কিচ্ছু নাই। এবং 2000 কোটি টাকা 21 সালে এত লসের পরেও 7 জন ঋণ গ্রহীতার 2000 কোটি টাকা মৌকুব করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক একদিনের মধ্যে তাতে সম্মতি দিয়েছে, নীতিগত সম্মতি দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন লুটপাটটা কোথায়। এবং ওনার পুত্রদেরকে এই ঘটনা ঘটবার পরে, এমডিকে গুলি করবার সেই কাহিনীর পরে রাতের বেলায় চার্টার বিমানে করে দেশ ত্যাগের সুযোগ দেওয়া হয়েছে। আপনি কি কোভিডের মধ্যে, মানে ভয়ানক কোভিডের মধ্যে, তাহলে কে প্রশ্রয় দিচ্ছে? এই যে এসালম, আপনি টিকিট স্পর্শ করতে পারেন? আপনি এই যে কি বলে, অনেকে বলে আওয়ামী লীগের সবাইকে কিন্তু এই দায় নিতে হচ্ছে। আমি বলি না যে আওয়ামী লীগের সবাই এই লুটেরা, নিশ্চয়ই দেশপ্রেমিক 2-4 জন মানুষ, ভালো মানুষ আছে, তাদেরও তো দায় নিতে হয়। কিন্তু টাকা যায় ওই সিঙ্গাপুরে শীর্ষ দিন হওয়ার জন্য বাংলাদেশের এক নাগরিক সামিট। আপনি জানেন যে এই যে ক্যাপাসিটি চার্জ 81% এই শুধুমাত্র ক্যাপাসিটি, বিদ্যুতের যে দাম এবং ভর্তুকি, এই যে বছরে নাকি 4 বার বাড়বে। আপনি বিদ্যুৎ নিয়ে এত কথা বলেন, আপনি জান ইন্ডাস্ট্রিয়ালদের ইন্টারভিউ দেখলাম, তারা বিদ্যুৎ পায় না, তারা গ্যাস পায় না। আপনি যান দিনের বেলায় গ্রামে যান, আপনি 5 বার 7 বার পর্যন্ত লোডশেডিং হয়। ঢাকা শহরে কোনোভাবে আপনি টিকায় রাখছেন। আপনি 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন একটা আধুনিক বিদ্যুৎ ব্যবস্থায়। মাত্র বিদ্যুৎ যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে 25% উদ্বৃত্ত। আপনি এখানে কি প্রোডাক্ট করেন 15,000 মেগাওয়াট, আপনি ক্যাপাসিটি ধরে রাখছেন প্রতিনিয়ত। এই যে অলিগারদের লুটপাট, 1 লক্ষ কোটি টাকায় কয়েক বছরে এই অলিগারদের শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, এগুলো কি জনগণকে প্রতিশোধ করতে হয় না? পরিশোধ করতে হচ্ছে না? সংকটের কথা আপনি বলছেন এতক্ষণ ধরে, এই সংকটের সময় বিএনপির ভূমিকা কি কেবলমাত্র নীরব দর্শকের? শোনেন, আপনি বিএনপি কি বলবেন এটা অন্য প্রশ্ন। বিএনপি আপনি দেখছেন, আমরা আমাদের সাধ্য মতো 15 বছর যাবত কিন্তু এর জন্য আমাদের মূল্য দিতে হচ্ছে। আমরা চাই আপনিও আমাদের সাথে আছেন। সকল মানুষকে আমার অনুরোধ জানাই, আমরা এই বিদ্যুতের জন্য গত বছরও 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে পানি বিদ্যুতের জন্য আমরা কর্মসূচি, রোজার মধ্যে আমরা কর্মসূচি করেছি। এর জন্য আমাদের অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, আমাদের আন্দোলন কখনো আমাদের একটা কৌশল, কখনো আগাবো কখনো পিছাবো, কিন্তু জনগণের কিন্তু আপনি তো আসলে গোড়ায় যাচ্ছেন না। আপনার হয়েছে ক্যান্সার, আপনি এখন এই সমস্যা, আপনার মূল সমস্যা তো আওয়ামী লীগ এবং এই মানে কি বলে গণতন্ত্রহীন বাস্তবতা। মূল সমস্যা তো জবাবদিহিতা নাই। সেই জন্য আপনি সেই জায়গায় না গেলে আপনি একটা ব্যক্তি, একটা আলাদা করে একটা ব্যাংক নিয়ে আলাপ করবেন, আলাদা করে একটা লিজিং নিয়ে আলাপ করবেন, আপনার সমস্যার সমাধান তো হবে না। আপনি জানেন শ্রীলঙ্কা বাংলাদেশকে $200 মিলিয়ন বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল। সেই ঋণ মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে 2 কিস্তিতে তারা কিন্তু পরিশোধ করে ফেলছে। আর আমরা কোন তিমিরে যাচ্ছি আপনি বলেন? আমার রিজার্ভের পরিমাণ কোথায়? এই যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এত গল্প, ফাঁপা গল্প, সুইজারল্যান্ডের গল্প, কিছু অলিগার যারা, এর দায় কিন্তু সমস্ত আওয়ামী লীগেরকে নিতে হচ্ছে। আর টাকা যাচ্ছে এই মানে কি বলে রাক্ষসদের ভোগে। এই ভোগের যে বাস্তবতা, এই লুটেরা বাস্তবতা, এটা আমরা দীর্ঘদিন ধরে বলছি। এই বাস্তবতার কারণে বাংলাদেশের দুদক
তারা এদেরকে টিকিট স্পর্শ করে। এরা খালেদা জিয়ার দুর্নীতি খুঁজে, এরা আমাদের নামে মামলা দিতে থাকে, এরা প্রফেসর ইউনূসের পিছনে লোক লাগায় রাখে, এদেরকে লাগায় রাখে। অথচ এই রাষ্ট্র তাহলে কোথায় যাবে? কার বিচার কে করবে? আমি দেখলাম ওই যে ফরাসউদ্দিন অথবা সাবেক গভর্নর একজন, উনি বলেছেন যে এইসব কথা বাংলাদেশের ব্যাংকের অভ্যন্তরে যে কি হচ্ছে এইসব বললে নাশা কথা হয়ে যাবে। আর একজন সাবেক গভর্নর বলছেন যে আমার জীবনের মায়া আছে, আমি এই সুন্দর পৃথিবীতে আরো বাঁচতে চাই, সব কথা বলা যাবে না। ভয়ঙ্কর যে চিত্র, এই চিত্র আওয়ামী লীগকে, গোটা আওয়ামী লীগকেও কিন্তু গিলে খাচ্ছে এই বাস্তবতা। আপনি যে এক একটা দৈত্য, আলাদিনের চেরাগ, এই চেরাগের দৈত্য কই? দৈত্য খুঁজতেছে এখন মানুষ, যেগুলো খুঁজতে যায় গোটা রাষ্ট্রকে এর মূল্য দিতে হচ্ছে। যতদিন পর্যন্ত জবাবদিহিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠান হবে, বিচ্ছিন্নভাবে কোনো সমস্যার সমাধান আপনি করে কোনো লাভ হবে না। সেটাই বিএনপি আন্দোলন করছে, এর জন্য বিএনপিকে অনেক মূল্য দিতে হচ্ছে, তাতে কি আছে? কিন্তু আমরা এই নৈতিক এবং আদর্শিক অবস্থান থেকে এক চুলো সরি নাই, কখনো আগাচ্ছি, কখনো দুই পা পিছাচ্ছি। জনাব মাসুদ কামাল, এবারে উপজেলা নির্বাচনের প্রসঙ্গে আসতে চাই। ভোটারের উপস্থিতি খুব একটা ছিল না এবং সে কারণে প্রধান নির্বাচন কমিশনের কিছু কিছু ব্যাখ্যা দেবার চেষ্টা করছেন। সকাল থেকে আকাশ মেঘলা, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিছু চর এলাকায় ঝড় বৃষ্টির কারণে গত রাত থেকে বিদ্যুৎ নেই, এসব কারণে ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম। এই ব্যাখ্যাগুলো আপনার কাছে কেমন মনে হয়েছে? ব্যাখ্যাগুলি কেমন সেটা ব্যাপার না তো, ব্যাখ্যা যিনি দিয়েছেন তার প্রতিভায় আমি মুগ্ধ। এই ভদ্রলোক এত প্রতিভাবান, আমার কাছে মাঝে মাঝে মনে হয়, দেখেন নানা রকম মানে বাংলা ভাষায় তো অজুহাত নামে একটা শব্দ আছেই, এটার প্রয়োগও চলে, নানাজন নানাভাবে প্রয়োগ করেন। কিন্তু উনি প্রতিভাবান এই কারণে যে উনি এমনভাবে এমন এমন শব্দ এখানে চয়ন করেন, এমন এমন কথা বলেন, এমন এমন লজিক দেন অথবা এমন এমন এক্সকিউজ দেন যে শুনলে না মনে হয় কি যে না, এই শব্দটা তো আর কেউ বলতে পারতো না, এই যুক্তিটা কিন্তু আর কেউ দিতে পারতো না। বৃষ্টি এবং ধান কাটা, মানে আমার কাছে আমি মুগ্ধ হয়ে গেছি ওনার প্রতিভায়। যে বৃষ্টি এবং ধান কাটার কারণে কম, ভোটার উপস্থিতি কম। আর যদি ভোটার উপস্থিতি একটু বেশি হতো তাহলে উনি হয়তো বলতেন যে বৃষ্টি এবং ধান কাটার প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মানুষ ভোট দিতে আসছে কারণ তারা নির্বাচন কমিশনের পারফরমেন্সে মুগ্ধ হয়ে গেছে, হতে পারতো। কিন্তু কাজেই সব কিছুরই একটা যুক্তি আছে, একটা অজুহাত আছে, উনি দিয়ে চলেছেন। বাস্তবতা হলো কি যে দেখেন, ভোট আসলে সত্যি কথা বলতে কি বাংলাদেশে তো ভাই মানে যত ভোটই আপনি দেন না কেন, আমি এটা বেসিক কথা বলি, বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটো দলের যদি কোনো ভোটে যে কোনো একটি দল অনুপস্থিত থাকে সেটা কোনো ভোটই না, ভোট না। সেটা যদি আওয়ামী লীগ আজকে ইলেকশন করে, যদি কালকে বিএনপি ইলেকশন করে এবং যদি বিএনপি ইলেকশনে আওয়ামী লীগ উপস্থিত না থাকে, যেমনটা নাকি 96 সালে হয়েছিল, ওটা ভোট না। এটা কারণ ভোট জিনিসটা কী রে ভাই? ভোট জিনিসটা কার জন্য? ভোট জিনিসটা ভোটারের জন্য। এখানে ভোটার হলো মূল লক্ষ্য। আপনি যদি ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প দিতে না পারেন সেটা ভোট নয়। বাংলাদেশে অনেক এলাকায় আপনি একটা বড় সংখ্যক মানুষ পাবেন যারা যাদেরকে তারা ভোট দিতে চায় সেই সমস্ত প্রার্থীদের নাম এই ব্যালট পেপারে ছিল না। এটা ভোট নয়, ইজ ক্লিয়ার। এখন যেটা ভোট নয় ওইখানে কে পরিচালনা করতেছে, কে কি বলতেছে, আত্মীয় স্বজন থাকবে কি থাকবে না, স্বজনের সংজ্ঞা কি, স্বজনের মধ্যে কার কার নাম আসে, এই এত সব কাহিনী, এইগুলো হলো সময় ক্ষেপণের একটা ব্যবস্থা আর কি। কিছু একটা আলোচনা তো করতে হবে, আলোচনা করতে হবে। কিন্তু হয়তো ডক্টর মিলাদ খানিকক্ষণ পরে এই কথা বলবেন যে বিএনপি যদি স্বেচ্ছায় না আসে তাতে নির্বাচন কমিশন বা আওয়ামী লীগের কি করার আছে। হ্যাঁ ঠিকই আছে তো, ওনার কথা কিন্তু তুমি যেটা বলেন সে কথাকে আমি সাপোর্ট করি। বিএনপি তো স্বেচ্ছায় আসে নাই, কিন্তু প্রশ্ন হলো কি বিএনপি কেন আসে নাই সেটা কি একবার চিন্তা করছেন আপনি? এই দেশের মানুষ সবাই জানে বিএনপি কেন আসে নাই। এখন বিএনপি যে কারণে আসে নাই সেটাকে নিরসন করার কোনো চেষ্টা কি আপনি করেছেন? বিএনপি কি চায় আপনি শুনে সেটাকে অনুধাবন করার চেষ্টা করেছেন, অথবা যা চায় তা দেওয়ার চেষ্টা করেছেন? করেননি তো। আপনারা বলতেছেন কি এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আর জীবনে আসবে না। ওই দিন জানি কোন এক আওয়ামী লীগের লিডার বললো আর জীবনে আসবে না। জর্জ ভাই, সেলিম আলতাফ জর্জ, হ্যাঁ সেলিম আলতাফ জর্জ বলছিলেন যে আর জীবনে আসবে না। তো জীবনে আসবে না আপনি কি করে বলেন? একসময় তো বিএনপির মানে যে চেয়ারপারসন উনিও বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার পাগল এবং ইচ্ছাকে বুঝান, বলেছিলেন তো। তারপর আবার উনি এনেছিলেন যে আগামীকাল কি হবে না হবে এটা আপনি বলতে পারেন না রে ভাই। দেখেন সহজ আলাপ, বিএনপি যে কথা বিএনপি সম্বন্ধে যা বলে 96-এ
আওয়ামী লীগ যা করেছিল, যা চেয়েছিল, আজকে বিএনপি তাই চাচ্ছে, তাই করছে। ওই সময় বিএনপি যা করেছিল, যেভাবে প্রত্যাখ্যান করেছিল, উড়াই দিয়েছিল, আজকে আওয়ামী লীগ সেই কাজটাই করছে। তার মানে এই জিনিসটা তো একদম ইনভ্যালিড, আপনি উড়াই দিলেন, এটা তো ঠিক না রে ভাই। এবং সেটা না হলে বিএনপি ইলেকশনে আসবে না, এটা বিএনপি পলিটিক্স, বিএনপি এটাই রাজনীতি করতেছে যে তুমি আমি চাচ্ছি একটা পরিবেশ, তুমি সেই পরিবেশ দিচ্ছ না, আমি ইলেকশনে যাব না। লাভ কার হচ্ছে? আওয়ামী লীগের লাভ হচ্ছে। নিজের এত প্রিয় নৌকা, যে নৌকা বঙ্গবন্ধু প্রতীক ছিল, সেই নৌকাকে আওয়ামী লীগ ত্যাগ করছে, ত্যাগ করতে বাধ্য হয়েছে। কি কারণে বাধ্য হয়েছে? বিএনপির পলিটিক্সের কারণে বাধ্য হয়েছে। বিএনপির পলিটিক্যাল ডিসিশনের কারণে আওয়ামী লীগ তার সিদ্ধান্ত প্রতিনিয়ত চেঞ্জ করতেছে। তা না হলে এই নির্বাচনে মন্ত্রী এমপিরা স্বজনদেরকে নমিনেশন দিতে পারবে না বলতেছে। এই কথা, এই চাওয়াটাই তো আপনার অগণতান্ত্রিক চাওয়া। আপনি তো চাইতে পারেন না। একজন 18 বছর বয়স হয়েছে, কি হয়েছে? এক ঘরের থেকে 5 জন ক্যান্ডিডেট হইতে পারে, সমস্যাটাকে আপনি না করতে পারেন না। তো আপনাকে না করতে হয়েছে। কেন না করতে হয়েছে? এই জন্য না করতে হয়েছে যে বিএনপি ইলেকশনে আসে নাই। আপনি ভাবেন তো, যদি বিএনপি ইলেকশনে আসতো, যদি ধানের শীষ নিয়ে বিএনপি দাঁড়াইতো এখানে এই ইলেকশনে, তাহলে আওয়ামী লীগ কি এইগুলি করতো? তাহলে সে নৌকা বাদ দিত? বাদ দিতে পারতো না, তো সাহসী পাইতো না, সাহসী পাইতো না। আমি আপনাকে একটা ফানি কথা বলি। এই যে প্রথম দফা হয়ে গেল না, দ্বিতীয় দফা তো নমিনেশন হয়ে গেছে, তৃতীয় দফা যদি বিএনপি বলে আমি ইলেকশন করবো, দেখবে যে আওয়ামী লীগ আবার নৌকা নিয়ে ফেরত আসতে বাধ্য। তো এগুলি তো এমন একটা জিনিস আপনি করেছেন যেটার কোনো এটা কোনো পলিটিক্স না তো। এবং আপনাকে এরকম নন পলিটিক্যাল এবং নন ডেমোক্রেটিক সিদ্ধান্ত নিতে বাধ্য করছে কে? বিএনপি পলিটিক্স। এবং এখানে তো বিএনপি আপনাদের হাস্যকর বানাই দিচ্ছে। তবে মূল কথাটা হলো কি ভাই, বাংলাদেশের মানুষ তো, যারা ভোটার, যারা, তাদের জন্য দুঃখ হলো যে তারা একটা ভোট দিতে পারছে না। এই দুঃখটা কিন্তু আমাদের রয়ে যাচ্ছে, যে আমরা 2014 সাল থেকে ভোট দিতে পারছি না। জি, ধন্যবাদ। ডক্টর হাবিব মিল্লাত, আপনার কাছে ফেরত আসি। এখানে আজকের যে নির্বাচনের চিত্র, সেখানে বেশ কিছু কেন্দ্রে সংঘাতের খবর, অন্তত 25 জন আহত হবার খবর, কিছু কিছু জায়গায় জাল ভোটের অভিযোগ, এগুলো আমরা পাচ্ছি এখন পর্যন্ত। এবং ভোটারের উপস্থিতি যে কম, সেটা তো প্রধান নির্বাচন কমিশনারই স্বীকার করছেন। এই যে আওয়ামী লীগের নিজেদের মধ্যেও সংঘাত হচ্ছে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, এতে কি দলের যে ঐক্য, সেটাই দিনের শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে না? দেখুন, আজকে ভোট, আমি নিজেও একটা নির্বাচনী এলাকায় ভোট দিয়েছি আজকে, এবং ভোটের পরিবেশ সারা বাংলাদেশে 139টি উপজেলায় হয়েছে। যদি ভোট কেন্দ্রের কথা ধরে থাকেন, তাহলে যদি কমপক্ষে 100-150 দিয়ে গুণ করেন, সেটার সংখ্যা হয়ে যাবে কয়েক লাখের কাছাকাছি। সুতরাং 2-4টি এলাকায় সংঘর্ষ হবে, এটাই স্বাভাবিক। এটা এবং বাংলাদেশে যে কোনো নির্বাচনে হয়নি। তবে আমার মতে, এবং আমি যা দেখেছি এবং আপনারাও দেখেছেন, সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলো যদি হয়ে থাকে, তাহলে এটি অন্যতম একটি। এখানে বড় ধরনের কোনো এমন কিছু ব্যত্যয় ঘটেনি। একটা ব্যাপার অবশ্য বলতে পারেন, ভোটারের টার্ন আউটটা কম ছিল, এইটা আমি স্বীকার করছি, সকলে স্বীকার করছি। কিন্তু ভোটের যে সংঘর্ষ, ভোট কারচুপি, ভোটে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের যে সংঘর্ষ বা অন্য কোনো ঘটনা, সেগুলো এটাতে অনুপস্থিত বললেই চলে আসলে। সুতরাং সেই দিক দিয়ে প্রশ্ন করার কোনো প্রশ্নই আসে না। আর বাংলাদেশ বা বাংলাদেশের মতো দেশ, আশেপাশের দেশগুলোতে নির্বাচনী সহিংসতা অনেক বেশি। এবং আপনি দেখেন 2015 সন বা এর আগে যে নির্বাচন, এর পরে যে নির্বাচন হয়েছে, সম্ভবত 19 সনের প্রথম দিকে বা 18 সনের শেষের দিকে, তাতেও যে সংঘর্ষ, প্রাণহানি হয়েছিল, তার তুলনায় এবার অনেক কম। এবার আমার যে নির্বাচন এলাকার আমি ভোটার, সেইখানে আমি আজকে ভোট দিলাম এবং শান্তিপূর্ণ এবং প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যদি ভোটারের সংখ্যা বেশ কম, সেটা আমাকে 22.7 আমাকে স্বীকার করতেই হবে, কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রার্থীদের মধ্যে। আর বাকি যে কথাগুলো বলছিলেন যে নির্বাচন, কেউ যদি নির্বাচনে না আসে, সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে কেউ কাউকে নিয়ে আসে না। আর দ্বিতীয়টি হচ্ছে যে কেউ যদি গো ধরে বসে থাকে যে আমার শর্ত পূরণ না করা পর্যন্ত আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, তারা এটা করতে পারে। আর অন্য পার্টিরও গণতান্ত্রিক অধিকার আছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। সুতরাং কে করলো না করলো, সেটা সম্পূর্ণ পার্টির উপর বর্তায়। আর নির্বাচনে যে ভোটারের যে কথাটি, ভোটার যদি মনে করে আমি ভোট দিতে যাব, ভোট দিতে যাবে। ভোটার যদি মনে করে আমি ভোট দিব না, ভোট দিবে না। কারো গণতান্ত্রিক অধিকারের উপর
হস্তক্ষেপ করার পক্ষপাতী আমরা নই আসলে। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচন কিন্তু প্রত্যেকটি হয়ে যাচ্ছে। যে যতই সমালোচনা করেন, এই যে আপনাদের টক শোতে সাংবাদিক সম্মেলনে, যদি জনগণ এই নির্বাচন পছন্দ না করতো বা জনগণ যদি নির্বাচনের সাথে না থাকতো, তাহলে কিন্তু কোনো নির্বাচিত হতে পারতো না। যেমন হতে পারে না 15ই ফেব্রুয়ারি 96 নির্বাচন, কিংবা অতীতে 1988 সনের এর সাথে নির্বাচন কোনোভাবে যেনতেন ভাবে হয়েছে, কিন্তু তারা টিকতে পারে নাই। কিন্তু আপনারা যতই সমালোচনা করেন, যদি বাংলাদেশের 7ই জানুয়ারি নির্বাচন না হতো, তাহলে অনির্বাচিত সরকার অথবা এমন কেউ ক্ষমতায় আসতো যাদের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই, যেটা অতীতে বাংলাদেশের ইতিহাসে 2বার হয়েছে। আমরা সেই পথে ফিরে যেতে চাই না। আবার একটি কথা চিন্তা করে দেখেন, আপনারা তো বিভিন্ন বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন, আমরাও বলি বহুদলীয় গণতন্ত্রের কথা, কিন্তু চিন্তা করে দেখতে হবে কে কেন নির্বাচন করে না। দোষ দেওয়া হয় নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচনে ঝামেলা হয়, নির্বাচনে সংঘর্ষ হয়, সরকারি দল প্রভাব বিস্তার করে। কথাটা সর্বোচ্চ মিথ্যা তা নয়, তবে সর্বাংশ সত্যও নয়। কারণ আপনি দেখেন, বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ বাদ দিলে বাংলাদেশে থাকে জামাত, জাতীয় পার্টি। এর বাইরে যে দলগুলো আছে তাদের 1 ভাগ যদি ভোটের কথা বলি, তাহলে অনেক বেশি বলে ফেললাম। সেই জামাত কিন্তু এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেছিল এবং তারা প্রার্থী দিয়েছিল, কিন্তু যখন তাদের জরিপ করে দেখেছে যে কোনো প্রার্থী জেতার সম্ভাবনা নেই, তখন তারা কিন্তু নির্বাচন থেকে উইথড্র করেছে। এবং জাতীয় পার্টি জেল এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায় 16 ভাগ ভোটের অধিকারী ছিল, সেই জাতীয় পার্টি কিন্তু 3.5 ভাগে এসে নেমেছে এবং তারা কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রার্থী চেয়েছিল। প্রথম দেশের মধ্যে তারা কিন্তু 2 জন মাত্র ক্যান্ডিডেট পেয়েছিল। পরবর্তী 139 না 69 জনের মধ্যে মাত্র 3 জন ক্যান্ডিডেট পেয়েছিল। সেই ক্যান্ডিডেটরা ভোট দেওয়া নেই। এটা কি আরেকটা ব্যাখ্যা হতে পারে না যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনের ব্যাপারে আস্থা হারিয়ে ফেলেছে, জাতীয় পার্টি সহ? এটা তো হতে, আপনি তো জনসমর্থন দেখেই বুঝতে পাচ্ছেন। সেটা আপনি বুঝতে পাচ্ছেন না যে 16 ভাগ থেকে 3.5 ভাগে নেমে এসছে, কিংবা তারা জরিপ করে দেখেছে যে তাদের জেতার সম্ভাবনা নেই, সুতরাং তারা নির্বাচন উইথড্র করেছে। এগুলো তো মাঠে না আসলে, আপনি পরীক্ষা না দিলে পাস করবেন না ফেল করবেন না ভালো রেজাল্ট করবেন, আপনি কিভাবে জানবেন? আপনি তো পরীক্ষার হলেই আসছেন না, আপনি কিভাবে পারবেন আপনি প্রমাণ করতে? মুখে অনেক কথা বলতে পারি, মানে তুলনাটা এমন হতে পারে না যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তাই যারা প্রশ্নপত্র আগে থেকে পায়নি তারা পরীক্ষার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে, যে যারা প্রশ্নপত্র আগে পেয়েছে তারাই পাস করবে? কোনোদিন পরীক্ষায় কি দেখেছেন বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস হয়েছে? অনেকবার। যদি পরীক্ষার কথাই বলি, কোন ছাত্র কি পরীক্ষা হল যাওয়া বাদ দিয়েছে যে পরীক্ষা প্রশ্ন এবং তাদের চেয়ে ভালো রেজাল্ট করেনি? প্রশ্নপত্র যারা ফাঁস করিয়েছে তারাই কি ফার্স্ট সেকেন্ড হয়েছে বোর্ডে বা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে? তা তো না। প্রশ্নপত্র না ফাঁস হওয়ার সত্ত্বেও যারা ওই প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পৃক্ত না, তারাও কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে। পাকিস্তান তার উৎকৃষ্ট প্রমাণ। এই বিগত নির্বাচন, যদি ইমরান খানকে জেলে দেওয়া হয়েছে, তার ক্যান্ডিডেটকে মাঠে নামতে দেওয়া হয় নাই, তাদের নির্বাচন কমিশন থেকে তাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, প্রতীক দেওয়া হয় নাই, তারপরেও কিন্তু সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। এর কারণ কি জানেন? একটি কারণ, সেটি হচ্ছে জনসম্পৃক্ততা। দায়িত্বশীল বিরোধী দল না হলে জনগণ তাদের উপর আস্থা রাখতে পারে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে। আপনারা দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ আজকে 16 বছর ক্ষমতায়, 2 বছর তার আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল। 18 বছরের যে সমস্ত বিরোধী দলগুলো সংসদের বাইরে আছে, তারা এমন কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে যে জনগণ তাদের পাশে থাকবে? তারা যখন ক্ষমতায় ছিল এমন কি করেছে জনগণের জন্য আওয়ামী লীগের চেয়ে ভালো, যে জনগণকে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে? তারা এমন কি করেছে যে জনগণকে বুঝতে হবে যে আওয়ামী লীগকে সরাতে হবে? সুতরাং তাদেরকেও তো জনগণকে সেই জিনিসটি দিতে হবে যার মাধ্যমে জনগণ বুঝতে হবে শুধু মানুষের পরিবর্তন হবে না, তাদের ভাগ্যেরও পরিবর্তন হবে। আর যখন দেখছে আওয়ামী লীগ ভালো চালাচ্ছে, উন্নয়ন করছে, দেশের প্রবৃদ্ধি হচ্ছে, তখন অন্যদিকে নজর দেওয়ার সময় হয়তোবা জনগণের নেই। ধন্যবাদ। জনাব বাবুল, আপনার কাছে একদম বেশ সঠিক হয়ে গেছে। বেশ কিছু বিএনপি নেতাকর্মী তারা উপজেলা নির্বাচনে এসেছেন এবং তাদের ব্যাপারে, হ্যাঁ সেখানে আসছি, কিন্তু তাদের ব্যাপারে বিএনপি বহিষ্কার সিদ্ধান্ত নেবার পরেও তারা নির্বাচনে থেকে যাচ্ছেন। তার ফলে বিএনপির আসলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে? ওইটা বলছি। তার আগে কিছু বলার দরকার। মিল্লাদ ভাই বলছে খুব শান্তির ভোট হয়েছে, খুব কোনো অশান্তি হয়নি। আপনি একটা নিউজ বললেন, সেটা প্রমাণ হয়েছে, সেটা বাদ দেন। এই শান্তি কিন্তু কবরেও থাকে, নিস্তব্ধতা যে শান্তি। মিল্লাদ ভাইরে বোঝে না, আওয়ামী লীগ নামক এত পুরনো একটা রাজনৈতিক দল কোথায় নিয়ে গেছে নিজেদেরকে।
এই শুধুমাত্র মানুষ থেকে দূরে চলে যাবার জন্যে, শুধুমাত্র ভোট ছাড়া ক্ষমতার জন্যে, শুধুমাত্র রাতে আমি তুমি মামি মামু ডামি, এই যে যে ভোট ছলাকলা, জাতীয় পার্টি নামে একটা রাজনৈতিক দল তাকে কিভাবে তাদের নেক্সাসের অংশ করে কোথায় তাদেরকে তিমিরে নিয়ে গেছে আপনি দেখেন। এই যে আজকের ভোটের চিত্র, মানে মানুষ তো আসলে ভোটের নাম শুনলে আতঙ্কিত হয়, সেটা হোক সংসদ নির্বাচন, হোক উপজেলা নির্বাচন, হোক সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, হোক হাটঘাট মসজিদ মাদ্রাসা বাজারের নির্বাচন, কোথায় আপনার নির্বাচন আছে? মানুষ যে আগ্রহ দেখাবে, নির্বাচন মানেই তো আওয়ামী লীগ। এখন নিজেরা এমন কামড়ি, বিএনপিরে তো মানে পিটে হামলা করে মামলা দিয়ে মনে করছে যে আমরা দেশ স্বাধীন করে ফেলছি, এখন নিজেরা করছে। আপনি দেখেন নাই সিরাজগঞ্জে কয়দিন আগে থানার মধ্যে সরকারি দলের আওয়ামী লীগের প্রার্থী এমপি সাহেবের ঘনিষ্ঠ আর একজন আওয়ামী লীগের প্রার্থী ওরে পিটে মানে তক্তা বানাই ফেলছে। আপনি দেখেন নাই কয়দিন আগে ওই নাটোরে এই মন্ত্রী সাহেবের কি শ্যালকের বিরুদ্ধে দাঁড়াইছে, তাকে ধরে উদাও করে দিছে, আবার দিছে। আপনি ওই যে নোয়াখালীর এমপি সাহেবের বক্তব্য বিবৃতি শুনেন না? ওই যে লক্ষ্মীপুরের তাহের পুত্র কুখ্যাত বিপ্লব, নিজেই যিনি বলে যে আমি এই জেলার শ্রেষ্ঠ খারাপ লোক, ইনশাল্লাহ আমার সে খারাপ লোক হবে না, সেও বলে আমি এখানে থাকবো দেখবো। কিসের নির্বাচন, কিসের কি? তাকে আবার আমাদের মহান রাষ্ট্রপতি তাদেরকে ফাঁসির আদেশ মৌকুব করে দিয়েছেন, 2টা যাবজ্জীবন 10 বছরের জেল মৌকুব করে দিয়েছেন। উনি নিজেই বলেন উনি সবচাইতে নিকৃষ্ট লোক। এরা হলো আওয়ামী লীগের প্রতিনিধি। আওয়ামী লীগের দুর্দশা কোথায় এসে আপনি ঠেকেছে আপনি দেখেন। এই যে আজকের নির্বাচন, অনেক চিত্র, শত শত চিত্র আমার কাছে এসছে। প্রথম আলোর নিউজ, সাংবাদিক আসছে তোরা লাইন ধর। প্রথম আলোর নিউজ সীতাকুণ্ড, আপনি দেখেন শুধু ভোটার নেই, অন্য সব ঠিক আছে। আবার দেখেন আনসার সদস্যরা ব্যস্ত রান্নাবান্নার কাজে। আবার দেখেন আসেন সবাই শুধু ভোটার নেই। আপনি দেখেন 1 ঘন্টা একটি ভোটও পড়েনি, এরকম অসংখ্য চিত্র। আমার ফরিদপুরে কবিরাবাগ উচ্চ বিদ্যালয়ে আমি দেখলাম একটা নিউজ, 2700 ভোট, আপনার 12টা পর্যন্ত 150 ভোটও কাস্ট হয় নাই। 12টা পর্যন্ত ওখানে প্রিজাইডিং অফিসার বলছে যে মানুষ রাতে শীত পড়ছে, বৃষ্টি হয়েছে, ঘুমাইতেছে, পরে মনে আসবে। এই নির্বাচন কমিশন দেখবেন এইসব ভোট টোট নিজেরা তৈরি করে একেবারে তুতা পাখির মতো রাতের বেলায় বলবে যে 30%, 40%। ভোট সব জায়গায় 1-2%। আওয়ামী লীগের অবস্থা যা, বাংলাদেশের ভোটের অবস্থা চাই। এই যে বাস্তবতা, আওয়ামী লীগ যেখানে নিজেদেরকে নিয়ে গেছে এবং তারা এখন ভোটের নাম শুনলে ভয় পায়, তারা এখন কেয়ারটেকার গভর্নমেন্টের নাম শুনলে ভয় পায়, তারা এখন তাদের বাহিনী সলা কলাই নির্বাচন কমিশন ডিসি এসপি আর এইসব পুলিশ বিজেপি এর উপর ভর করে আছে। আওয়ামী লীগ আদর্শিক অবস্থান থেকে যোজন যোজন দূরে। জি ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, যদি আর কিছু যোগ করার থাকে। মানে কোন প্রশ্ন না, যদি সার্বিক ব্যাপারে কিছু যোগ করার থাকে। সার্বিক ব্যাপার হলো জানেন, আমাদের যে দুর্ভাগ্য যেটা, এটা হলো যে আসলে নির্বাচনটাই শেষ হয়ে গেছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। ধরুন আজকে থেকে 10 বছর 20 বছর পর তো ভাই এক সময় ইতিহাসটা তো লেখা হবে না। কি লেখা হবে এই ইতিহাস সম্পর্কে? এই 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 24 নির্বাচন বলেন, এই যে উপজেলা নির্বাচনগুলি বলেন, এবং আপনার দেখেন মানে আমি তো মাঝে মাঝে বলি যে একটা সিটি কর্পোরেশন নির্বাচনে গাজীপুরে, সিলেটে, রাজশাহীতে, খুলনায় বিএনপি জিতলো না। এই বিএনপির রাজনীতিতে এটা সবচেয়ে বড় ভুল। জিতলো কেন? ওই জেতার পরে আওয়ামী লীগের জ্ঞান চক্ষু খুলে গেছে, যদি নির্বাচন ঠিক মতো হয় আমরা জীবনে আর জিতবো না। তো ওই যে জিতলো ওইগুলি, তাদের তো আর বসতে, তাদের তো রাখলো পুরো টার্ম, কিন্তু তারা দৌড়ে উপড়েছিল। মান্নান সাহেব তো চেয়ারেই বসতে পারে না, চেয়ারেই বসতে পারলো না, একটা লোক সাহেব মতো মরেই গেল, তারা কদিন পর নিয়ে জেলে যায়। এবং ওই সময় আওয়ামী লীগ বুঝে গেছে হবে না, এইভাবে হবে না, এমন কিছু করতে হবে যাতে নাকি আর নির্বাচনে 2014 খেলা শুরু হয়ে গেল, 14-18 চললো, মানে নির্বাচনটাই শেষ করে দিছে। ওইভাবে ধরলে পরে বিএনপি দায়ী। বিএনপি ওই সবগুলি সিটি কর্পোরেশনে জিততে গেলো কেন? জিতেই আমাদের ক্ষতিটা আপনারা করে দিয়েছেন। আওয়ামী লীগ তখনই সিদ্ধান্ত নিয়েছে হবে না, ইলেকশন করতে দেওয়া যাবে না। এবং এই যে ইলেকশনটা হচ্ছে না এখন, ভাই এইগুলো তো মানুষ দেখবে, সারা দুনিয়া তো দেখতেছে না, সারা দুনিয়া দেখতেছে। এই ইলেকশন নিয়ে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোনো একটা দলকে, এমন আওয়ামী লীগের যারা শরিক দল, তারাও এই নির্বাচনকে সাপোর্ট করে না। রাশেদ খান মেনন তো আল্লাহকে হাজিন নাজিন রেখে বলেই পালাইলো, আড়াইতে ভোট হয়েছে। আর এইবার হাইরানিয়া তো আমাদের ইউনূস সাহেবেরও মানে জবান খুলে গেছে, বলতেছে তো সবাই। একমাত্র আওয়ামী লীগ ছাড়া এই দেশের আর কেউ বলে? জি, এই সর্বশেষ এইবার বলে কি মানে 75-এর পরের থেকে নাকি সবচেয়ে ভালো নির্বাচন এবার হয়েছে। তাহলে 91 গেল কই? 96 আওয়ামী লীগ ক্ষমতা আসতো, গেল কই? জি, 2001 গেল কই? 2008 গেল কই? ধন্যবাদ। ডক্টর মিল্লাতের কাছে আসি, আর যদি কিছু যোগ করার থাকে। প্রথমত
আমি দেখতে পাচ্ছি যে মানে আমি টকশোতে অভ্যস্ত হয়ে গেছি, বিএনপিকে বিএনপি সম্বন্ধে যে প্রশ্নই করবেন না কেন তারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেবে, কখনোই তাদের বক্তব্যেরই সুস্পষ্টভাবে বলবে না যে তাদের বিরোধী ক্যান্ডিডেট সম্বন্ধে কি করবে। আপনি প্রশ্ন করেছিলেন। দ্বিতীয়টি হচ্ছে নির্বাচন ব্যবস্থায় ত্রুটি আছে, কোনো সন্দেহ নেই। এই ত্রুটি যে আজকে শুরু হয়েছে সেটা কিন্তু নয়। যে দেশকে দুজন সামরিক শাসনের অধীনে চড়তে হয়েছে গণতন্ত্রহীনতায় এবং স্বাধীনতা পরবর্তীকালে, যে দেশকে এই বিভিন্ন সময় সেই স্বৈরাচাররা যারা সামরিক শাসন ঘটিয়েছিল তারা দল গঠন করেছে, সেই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সত্যিকার অর্থে একটু কঠিন ব্যাপার। যে দেশে বঙ্গবন্ধুর হত্যা করা হয়েছে, তার কন্যারা 6 বছর দেশে আসতে পারে না, দেশে রাজনীতির দূরের কথা দেশে আসতে পারে না, সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে কিছুটা সময় তো দিতেই হবে। এখন মানুষ বিবেচনা করে দেখে কোন সময়টিতে মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে, ভালো আছে, সেই সময়টি মানুষ ধরে রাখতে চায়। এবং সেটা যদি না চাইতো, আওয়ামী লীগ যদি সেই কাজটি করতে না পারতো সঠিকভাবে, তাহলে তা আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার কথা ছিল। অতীতে দেখেছেন এই বাংলাদেশের জনগণ এরশাদকে কিন্তু ক্ষমতা থেকে হটিয়েছে, এই বাংলাদেশের জনগণ 96 15 ফেব্রুয়ারি কিন্তু খালেদা জিয়াকে ক্ষমতা থেকে হটিয়েছে। সুতরাং আওয়ামী লীগ যদি জনগণের সাথে সম্পর্ক না থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ একটানা ক্ষমতায় থাকতে পারে না, এবং বিরোধী দলগুলো শুধুমাত্র ওই টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন করে হয়তো বুঝতে পেরেছি আপনার কথা। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।